যেহেতু বাণীকার্ডের সঙ্গে মজুমদার সাহেবের একটা সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, বন্ধুর পতন মানে আরেক বন্ধুর পতন স্বাভাবিক হইতেই পারে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির একটা পরম চরম প্রতিপক্ষ, এটা তো ভুলে গেলে চলবে না, বিএনপি কখনো ভুলবে না। এবং বিএনপি গত 15 বছরে যে সাফারিংটা হয়েছে, আমার তো মনে হয় না মানে বাস্তব সত্য কোন রাজনৈতিক দল এত সাফারিং করে নাই। রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক ভাবে আমি প্রতিপক্ষকে আমি একটা খারাপ কাজ যদি করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, আমি বিএনপি করি বা যাই করি, আমার বিচার হবে। কিন্তু রাজনৈতিক কারণে আমার নামে মিথ্যা মামলা দিয়া, পুলিশকে সাজায় দিয়া আমাকে সে মামলা করবে, সে যে সরকারই করুক, ইউনূস সরকার যদি করে, সেটা তো গ্রহণযোগ্য হবে না। আসলে যে কোনো জিনিস এই সরকার বা সরকারের বেনিফিশিয়ারিদের বিপক্ষে যায় বা এম্বারেসিং করে, সেটা খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগের খুশির কারণ হবে। যে কোনো জিনিস মানে আওয়ামী লীগের এগেনস্টে যে গ্রুপগুলো আছে যারা কাজ করছে বা করেছে বা আগামীতে করবে, তাদের উপর কোনো ধরনের যদি দেশীয় বা আন্তর্জাতিক বেকায়দায় কেউ ফেলতে পারে বা ফেলে দেয়, তাহলে স্বাভাবিকভাবে এখানে একটা বেনিফিট অফ সার্কামস্টান্সেস বা বেনিফিট অফ সিচুয়েশনস বা এই ধরনের বিভিন্ন কাজে। আমি একটু নিচে কথা বলছি টিভিতে, একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, নিচে আমি একটু টিভিতে কথা বলতেছি। হ্যাঁ নিচে আমি পরে কথা বলছি। কাজেই এখানে আমাদের যে জিনিসটা লক্ষণীয় বা দেখার বিষয়, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের রাজনীতি খুব বেশি নির্ভরশীল না। এখানে বাংলাদেশ চায় তার একটা, আমেরিকা চায় তার একটা পুরো পক্ষের একটা সরকার থাকুক, যারা মূলত চীন বিরোধী। তারা ভারত বিরোধীও চায় না, তারা চীন বিরোধী। এখন বর্তমানে সরকার চীনের সঙ্গে এখনো কোনো গাঁটছড়া বাঁধতে পারে নাই, যদিও আমরা জানতে পারছি যে চীনে যাচ্ছেন খুব খুব তাড়াতাড়ি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে যদি বাংলাদেশ ক্লোজ হয়, তাহলে স্বাভাবিকভাবে আমেরিকান যুক্তরাষ্ট্র থেকে সরে আসবে। এরকম একটা সিচুয়েশন যদি হয়, তখন বোঝা যাবে যেটা আওয়ামী লীগের ফেভারে যাবে কি যাবে না। আর ইন্ডিয়াতেও প্রমাণ করে দিয়েছেন যে তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে। এটা তারা জলবৎ তরল পরিষ্কার করে দিয়েছে। আর আমেরিকার সঙ্গে আমেরিকার সম্পর্কটাও একই দূরত্বে, কারণ যেহেতু আমেরিকানদের যে পলিসি, ইন্দো প্যাসিফিক পলিসি, এখান থেকে তো কিন্তু ট্রাম্প সরে আসে নাই। আর ইন্দো প্যাসিফিক পলিসিটা ঠিক বাইডেন সাহেবের পলিসিও না, এটা কন্টিনিউশন অফ দ্য আমেরিকান এই জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা এশিয়ার এখানে বা প্যাসিফিক, ইন্ডিয়ান ওশিয়ানস এবং বে অফ বেঙ্গলকে সিকিউর করার জন্য আমেরিকার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমেরিকার ফ্রেন্ড হলো ইন্ডিয়া। এবং বাংলাদেশের উপরে চাপ ছিল, কন্টিনিউয়াস চাপ ছিল টু জয়েন দিস। এবং বাংলাদেশ চীনের সঙ্গে একটা সম্পর্ক রাখার কারণে এখানে জয়েন করে নাই। এবং ডক্টর করিমুল্লাহ সাহেব আরো ভালো বলতে পারবেন, ওনার কাছে আরো অনেক বেশি নলেজ আছে, ওনার তথ্য আছে যে কে কার পারপাস সার্ভ করতেছে। এখানে যেহেতু বাণীকার্ডের সঙ্গে মজুমদার সাহেবের একটা সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, বন্ধুর পতন মানে আরেক বন্ধুর পতন স্বাভাবিক হইতেই পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। বা ওই বন্ধু যেটাকে এক্সপ্লয়েট করতো, যে আমার আমেরিকান ফ্রেন্ড আছে, বেনিকার্ড আছে, বেনিকার্ডের কে আঘাত করেছিল বলে আওয়ামী লীগকে সরে যেতে হয়েছে, আমাকে পলাইতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, অতএব আমেরিকা বেনিকার্ডের সঙ্গে থাকবে, বেনিকার্ড মজুমদার সাহেবের সঙ্গে থাকবে, মজুমদার সাহেব তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে থাকবে, ফলে তত্ত্বাবধায়ক সরকার সাহেব শক্তিশালী থাকবে, আমেরিকার পক্ষে থাকবে। কিন্তু ডক্টর ইউনূস তো সরাসরি আমেরিকার সঙ্গে সম্পর্কিত, কাজে এখানে তো তার একটা বায়া মিডিয়ামের দরকার নাই, মজুমদার সাহেব দরকার নাই। তো মজুমদার সাহেব মাঝখানে যে কাজটা করতে চেয়েছিল, এই কাজটা খুব সুন্দরভাবে কলিমুল্লাহ সাহেব বলেছেন যে এটা হয়তো বুমেরাং হয়ে যেতে পারে, তাই না ভাই কলিমুল্লাহ ভাই? এবং উনি একটা ট্রায়ার কথা বলেছেন, এই ট্রায়ালতে একটা বুমেরাং হয়ে যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এখানে আওয়ামী লীগ খুশি হলো কি না খুশি দেখার বিষয় না, আমি এটা নিয়ে কনসার্ন না। কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করে আসতেছি, স্থলে জলে স্থলে অন্তরিক্ষে, প্রকাশ্যে বিপক্ষে গোপনে আলোচনায় আমরা বিপক্ষ করে আসতেছি, এবং এটা আমাদের থাকবে। আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ আজীবন থাকবে, কোনোদিনই এক সাইতে আসবে না। হয়তো আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে, হয়তো আমাদের রাজনৈতিক পরিকল্পনা বা মানে নীতি পরিবর্তন হতে পারে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির একটা পরম চরম প্রতিপক্ষ, এটা তো ভুলে গেলে চলবে না, বিএনপি কখনো ভুলবে না।
এবং বিএনপি গত 15 বছরে যে সাফারিংটা হয়েছে, আমার তো মনে হয় না মানে বাস্তব সত্য, কোন রাজনৈতিক দল এত সাফারিং করে নাই। আজকে গুম খুন যত কিছু বলেন, কিন্তু এর আগে তো আপনি বলেছেন বিএনপির ভুলের কথা বলেছেন, বিএনপি সাফারিং এর বিএনপি তো। ভুলের জন্য সাফারিং হয়েছে। কারণ বিএনপি তো বারবারই বলে আসতেছি, বিএনপি তো এই ফাইটটা 2008 সনে করতে পারতো। সেই হুম, ফাইটটা 2008 সনে আন্দোলন করতে পারতো, 2008 সনে বয়কট করতে পারতো, কিন্তু ভুল করেছে। 2014 সনের নির্বাচনে গেছে, 8 সনের নির্বাচনে গেছে, আমাদের গিয়েছে। বিএনপি তো সেটা করে নাই, কিন্তু বিএনপির প্রতিপক্ষ তো আওয়ামী লীগ, হুম। এটা তো বঙ্গরা জানে। আমি ভুল করেছি বলে আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, আমাদেরকে দাবায় রাখতে পারছে, আমাদেরকে 15টা বছর তারা এই নির্যাতন নিপীড়ন করতে পেরেছে। কাজে আজকে আমি তো আওয়ামী লীগ তো আমার পক্ষে আসবে না, আমি আনবো না, এবং আওয়ামী লীগ আমার তো প্রতিপক্ষ। কিন্তু তাই বলে রাজনৈতিক ভাবে আমি প্রতিপক্ষকে ধ্বংস করে ফেলবো, এলিমিনেট করে ফেলবো, সেটা হবে না। দেখেন কি সুন্দর একটা জিনিস করেছে ট্রাম্প, কিন্তু এত কিছু আপনি তো করার এক পরেও। সময় আওয়ামী লীগের খুব প্রশংসা করতেন, বিশেষ করে শেখ হাসিনা। আমি তো শেখ হাসিনা পছন্দ করছি, শেখ প্রাইম মিনিস্টার ছিল, সে তো ট্যাক্টফুলি 15 বছর ক্ষমতা থাকতে পেরেছে। এবং শেখ হাসিনা তো রিট্রিট করেছে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়া, এটা তো যুদ্ধের একটা অংশ। হুম। শেখ হাসিনার তখন সম্ভাবনা আছে, কুড কাম ব্যাক টু দ্য পাওয়ার, সে সম্ভাবনা টিকে রাখছে সে। শেখ হাসিনা হ্যাজ প্লেড এ কিভাবে? ভেরি উনি তো ভেরি। পালিয়ে গেছেন, উনি কিভাবে আরে ফেরত ভাই, আসবেন? রাজনীতিতে যুদ্ধে তো পালিয়ে তো গেছে, অনেক লোক যুদ্ধক্ষেত্রে পালিয়ে গেছে, তারা আবার ব্যাক করে নাই। রবার্ট লু কি ব্যাক করে নাই? কিন্তু উনি তো গণহত্যার সাথে ছিলেন, ওনাকে মানুষ গ্রহণ আর করবে? থাকুক গণহত্যা, গণহত্যা তো কোন সরকার গণহত্যা করে না? কে করে না? কোন সরকার অতীতে করে নাই, বর্তমানে করে নাই, ভবিষ্যতে করবে না? বিএনপি কি করছে করছে এরকম গণহত্যা? আর বিএনপি বিএনপি করছে মানে কোন ইতিহাস আছে? সরকার করে নাই? র্যাব তৈরি করছে কে? আপনি ডাইরেক্টলি প্রশ্ন করেন কেন? আপনি এগুলো বুঝতে হবে না? সরকার মানেই তো জনগণের একটা অংশকে দাবায় রাখতে হবে। যে সরকার এখনো করতেছে না, এখন সরকার দাবায় রাখতেছে না, এখন মব জাস্টিস হচ্ছে না, এখন মানুষকে ধরে আইনা বিচারের নামে অনেক নিরীহ মানুষকে কি করা হচ্ছে না? এখন কি সারা বাংলাদেশে কি পুলিশে টেলিফোন করে, ডিবির থেকে টেলিফোন করে, ভাই ও মানুষকে, সাধারণ মানুষের কি অবস্থা বলেন তো, চুরি ডাকাতি দিস। তো এগুলোকে দমন করতে হবে, তো সরকারের দায়িত্ব দমন করতে হলে করতে হবে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা, হুম। রাজনৈতিক ভাবে আমি প্রতিপক্ষকে আমি একটা খারাপ কাজ যদি করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, আমি বিএনপি করি বা যাই করি, আমার বিচার হবে। কিন্তু রাজনৈতিক কারণে আমার নামে মিথ্যা মামলা দিয়া, পুলিশকে সাজায় দিয়া আমাকে সে মামলা করবে, সে যে সরকারই করুক, ইউনূস সরকার যদি করে, সেটা তো গ্রহণযোগ্য হবে না। কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি যাই কিছু বলেন, এখানে দেখেন সাবেক শেখ হাসিনা নিরাপদে কেন যেতে পারলো ইন্ডিয়া। সাবেক প্রধানমন্ত্রী। আমি তো প্রধানমন্ত্রী বলে নেব, শেখ হাসিনা বলছি। হুম। আমি প্রধানমন্ত্রী শেখ কেন? হাসিনা বলবো, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ যদি বললো পালায়া, যদি বলে পালায় গেছে, সে পালায় যায় কেউ হেলিকপ্টার দিয়া, পালায় যায় সেনাপ্রধানকে সাথে কাছে লইয়া নিয়া, কেউ পলায় যায় কেউ জানাল ফানাল নিয়া। এটাকে বলে উইথড্র। আমি যুদ্ধক্ষেত্র থেকে উইথড্র করে চলে আসলাম, রিট্রিট। সে রিট্রিট করেছে, রিট্রিট করে নিরাপদ ক্যাম্পে চলে গেছে। এখন সে আবার তৈরি হইয়া আবার আসবে, শুড কাম এগেইন। পারবে কি পারবে না, সার্ভাইভ করতে পারবে কিনা, আবার আসতে পারবে কিনা, দ্যাট ইজ আ হিস্ট্রি উইল ডিসাইড, আগামী দিন ডিসাইড করবে। কিন্তু আসার সম্ভাবনা সে সৃষ্টি করে গেছে। such an clever and such an cunning প্রাইম মিনিস্টার ছিল, এবং such an efficient প্রাইম মিনিস্টার ছিল। এবং দেখেন সে প্রচন্ড ক্রাইসিসের মধ্যে সে কি সুন্দর সেনাবাহিনীকে নিয়ে, বিমান বাহিনীকে নিয়ে, এয়ারফোর্সকে নিয়ে, প্লেন নিয়ে, হেলিকপ্টার নিয়ে কি সুন্দর চলে গেল, এবং তার জন্য ইন্ডিয়ান ওপেন করে দিল, প্রোটোকল লাগলো না, ভিসা লাগলো না। ইজ ইট নট, ইজ ইট স্মার্ট গেম? এখন আপনি শেখ হাসিনার পক্ষে, শেষ তো প্রায় বাইচে গেছে, তার সমস্ত নেতা থেকে বাঁচিয়ে ফেলেছে,